ঠিক আছে বাচ্চারা, তো আমরা শুরু করছি আমাদের আজকের লেকচার। আজকে আমরা কি পড়বো তোমরা জানো? আজকে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব, প্লাস তাপ ইঞ্জিন পড়বো। ঠিক আছে, তো দেখো শুরু করি বাচ্চারা, অনেক ইম্পর্টেন্ট জিনিস। তো ফার্স্টে আমরা পড়বো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। ঠিক আছে, দ্বিতীয় সূত্র। ওকে, তো তাপগতিবিদ্যার আমরা প্রথম সূত্র পড়ছি, শূন্যতম সূত্র পড়ছি, তাই না? হ্যাঁ, তো শূন্যতম সূত্র পড়লাম, প্রথম সূত্র পড়লাম, তাহলে দ্বিতীয় সূত্রের প্রয়োজন আছে কি না এই জিনিসটা আগে একটু দেখি। ঠিক আছে, তো আমরা আগে দেখি দ্বিতীয় সূত্রটা কি, এটা দেখার আগে আমরা দেখি দ্বিতীয় সূত্র প্রয়োজন আছে কি না সেই জিনিসটাকে দেখি। হ্যাঁ, আচ্ছা, তো দেখো। আচ্ছা, আমরা প্রথম সূত্র থেকে কি জানছিলাম বাচ্চারা বলো তো? তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা এটা জানছি যে আমরা যখন একটা সিস্টেমে তাপ দেই, ওই তাপের কিছু অংশ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন করে আর বাকিটা দিয়ে কাজ করে, তাই না? হ্যাঁ, তো যখন আমরা একটা সিস্টেমে তাপ দিব, তা দিয়ে সে কিছু দিয়ে ভিতরে শক্তি বাড়াবে, কিছু দিয়ে কাজ করবে, মানে তাপ থেকে কাজ পাওয়া সম্ভব, তাপকে কনভার্ট করে কাজ পাওয়া সম্ভব, তাই না? আচ্ছা, তো প্রথম সূত্রে আমরা এটাই পড়ছি যে তাপকে কি করা যায়, কাজে রূপান্তর করা যায়। ঠিক আছে, এটা আমাদের প্রথম সূত্র আমাদের এটা বলছে যে তাপ থেকে কাজ পাওয়া যায়। এখন এই যে তাপ থেকে যে কাজ পাওয়া যায়, এই তাপ থেকে কাজ কনভার্ট করার কাজটা কে করে, বিষয়টা বুঝো। তাহলে আমরা বললাম যে তাপ থেকে আমরা কাজ পাই, কিন্তু এই কাজটা কে করে দিবে? এই কাজটা যে জিনিসটা করে দেয় সেটার নামই হচ্ছে তাপ ইঞ্জিন। কি ইঞ্জিন বাচ্চারা? তাপ ইঞ্জিন। বিষয়টা বুঝো কি বলতে চাচ্ছি আমি আসলে। ওকে, তা আমি তোমাকে বললাম যে ঠিক আছে, যে তাপ থেকে তো কাজ পাওয়া যায়। যেমন দেখো, আমি হাতটা একটু গরম করলাম, হ্যাঁ, গরম করে উফ গরম হয়ে গেছে অনেক, হ্যাঁ, আমি এটাকে হিট দিলাম যে নাও হিট নাও, এবার তুমি কাজ করো। তো এই কলমটার হিট দিলাম, সে কোনো কাজ করতেছে না। তাহলে বিষয়টা হচ্ছে আমি তাকে হিট দিলাম, তাহলে কাজ কই হচ্ছে? তাহলে তাপকে কাজে রূপান্তর করার জন্য একজন আছে, হ্যাঁ, তার নাম কি? তার নাম হচ্ছে তাপ ইঞ্জিন। তো এই তাপ ইঞ্জিন নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো আলোচনা কোনো সূত্রে করে নাই, করছে কি না? তো এই যে তাপ ইঞ্জিন নিয়ে আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে আলোচনা হবে। বিষয়টা বুঝছো? বিষয়টা এরকম, মনে করো আমি তোমাকে 100 টাকা দিলাম, তুমি এটা দিয়ে বাজার করে আনলা। 100 টাকা দিলাম, বাজার করে আনলা। তাহলে আমি বলতে পারি যে টাকা দিলে কাজ বাজার হচ্ছে, টাকা দিলে বাজার হচ্ছে। কিন্তু টাকা দিলে তো বাজার হচ্ছে, কিন্তু কে করছে এই কাজটা, এটা নিয়ে কিন্তু আমি এতক্ষণ বলি নাই, তাই না? হ্যাঁ, তো এই যে তুমি যে কাজটা করে দিচ্ছিলে, এটা নিয়ে কিন্তু এতক্ষণ বলা হয়েছে না। আমি জাস্ট বলছি যে টাকা দিলে বাজার আসে, টাকা দিলে বাজার আসে, বাট কে করে দেয় বাজারটা, এটা নিয়ে কেউ বলছে না। ঠিক সেম এখানেও সেম, যে আমরা বললাম তাপ দিলে কাজ হয়, তাপ দিলে কাজ হয়, কিন্তু কে করে দিবে এটা নিয়ে হচ্ছে আমাদের, মানে যে করে দিবে সে হচ্ছে তাপ ইঞ্জিন। তাকে নিয়ে এখন পর্যন্ত কেউ আলোচনা করে নাই, তাকে নিয়ে আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আলোচনা করবে। ঠিক আছে, তাহলে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের মেইন কনসার্ন কে? সেটা হচ্ছে হিট ইঞ্জিন, তাপ ইঞ্জিন। হ্যাঁ, তো এই যে তাপ ইঞ্জিন আছে, ঠিক আছে, তাহলে তাপ ইঞ্জিনের কাজ হচ্ছে তাপকে কাজে রূপান্তর করে দেওয়া। তাহলে এই তাপ ইঞ্জিন কি, সেটা নিয়ে বিভিন্ন বিজ্ঞানীরা অবজার্ভ করছিল, যে তারা বিভিন্নভাবে তাপ ইঞ্জিন নিয়ে অ্যানালাইসিস করছিল, করে তারা একটা ফলাফল পাইছে। এগুলোকে তারা বিবৃতির মাধ্যমে প্রকাশ করছে, তাই না? এর মধ্যে কার্নো আছে, প্ল্যাঙ্ক আছে, ক্লাউসিয়াস আছে, কেলভিন আছে। তাহলে তাদের এই যে বিবৃতিগুলো আছে, এই বিবৃতিগুলোকেই আমরা সাধারণত কি বলি? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বলি। ঠিক আছে, তা আমরা বললাম যে ঠিক আছে, তাপ থেকে তো আমরা কাজ পাবো, কিন্তু এটা কে করে দিবে? এটা হচ্ছে তাপ ইঞ্জিন করে দিবে, যে তাপকে কাজে রূপান্তর করে সেই ইঞ্জিন। হ্যাঁ, সেটাকে আমরা হিট ইঞ্জিন বলি। তাহলে এই হিট ইঞ্জিন নিয়ে আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এখন হিট ইঞ্জিন কি, আসলে সে কি কাজ করে, এটা নিয়ে বিভিন্ন বিজ্ঞানীরা অ্যানালাইসিস করছে, করে তাদের বিবৃতি দিয়েছে। এই বিবৃতিগুলোকে আমরা বলি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এখন আমরা সেই বিবৃতিগুলোই দেখবো। দেখো, 1 নম্বর বলছে কার্নোর বিবৃতিটা আমরা একটু দেখবো। কার্নো বিবৃতি। 2 নম্বর হচ্ছে প্ল্যাঙ্কের বিবৃতি। ওকে, এই বিবৃতিগুলো আসে পরীক্ষায়, আসে যে নিচের কোনটা কার বিবৃতি। দেখো, আমরা এখন শিখতেছি। ক্লোসিয়াসের বিবৃতি আছে, বিবৃতি। তারপর হচ্ছে তোমার কেলভিনের বিবৃতি, ওকে, ডট দিয়ে দিই, দেখো। ওকে, তাহলে আমরা এখন এই যে কার্নোর বিবৃতি, প্ল্যাঙ্কের বিবৃতি, ক্লোসিয়াসের বিবৃতি, কেলভিনের বিবৃতি, এই জিনিসগুলো একটু পড়বো যে আসলে তারা কি বলতে চায়। শোনো, তো ফার্স্ট আমরা একটু কার্নোর বিবৃতিটা পড়ি, কার্নো কি বলতে চায়। শোনো, কার্নো একজন ইঞ্জিনিয়ার ছিল। কি ছিল? ইঞ্জিনিয়ার ছিল। ঠিক আছে, আচ্ছা, ইঞ্জিনিয়ারদের কাজ কি? ইঞ্জিনিয়ার কাজ হচ্ছে এই যে তাকে মনে করো একটা প্রোডাক্ট বানাইতে 10 টাকা লাগে, তো ইঞ্জিনিয়ারদের কাজ হচ্ছে কিভাবে এই জিনিসটা আরো কম টাকায় বানানো যায়,
কম টাকায় বানানো যায়, প্লাস আউটপুট কিভাবে ভালো করা যায়, মানে এফিসিয়েন্সি কিভাবে ভালো করা যায়। মানে একটা প্রোডাক্ট আগে 10 টাকা দিয়ে যে প্রোডাক্ট বানানো যেত, এখন 9 টাকা দিয়ে এর চেয়ে ভালো প্রোডাক্ট বানানো যায় কিনা, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারদের মেইন ফোকাস থাকে। ঠিক আছে, তাহলে কারণও এরকম চিন্তা ভাবনা করছিল। দেখো তাহলে কারণ কি নিয়ে চিন্তা করছে, ইঞ্জিন নিয়ে চিন্তা ভাবনা করছে। আমাদের যে গাড়ির ইঞ্জিনগুলো আছে জানো তোমরা, ওই গাড়ির ইঞ্জিনগুলো কি করে, তুমি তাকে যত টাকার তেল দাও, মনে করো তুমি 100 টাকার তেল দিলা, 100 টাকার তেল দিয়ে তুমি যতটুকু যাইতে পারো, তুমি যদি সেই পুরো শক্তিটাকে কাজে রূপান্তর করতো তেলের, তাহলে মোটামুটি আরো 70% বেশি যেতে পারবা। বিষয়টা কি বলতেছে শোনো, আমি তোমাকে বললাম আমাদের তেলের মধ্যে যে পরিমাণ শক্তি আছে, আমাদের ইঞ্জিনগুলা পুরো শক্তিকে কনভার্ট করতে পারে না, মোটামুটি 30% মতো শক্তিকে কনভার্ট করে। তাহলে আমাদের ইঞ্জিনগুলা তেলের 30% শক্তিকে কনভার্ট করছে, আরো 70% এনার্জি সে কনভার্ট করতে পারছে না, কাজে কনভার্ট করতে পারছে না, লস করছে, তাই না? তো কারণ এই কথাটাই চিন্তা ভাবনা করছি, কিভাবে আমরা তেলের পুরো শক্তিটাকেই কাজে রূপান্তর করতে পারি, এই কথাটা কারণ চিন্তা ভাবনা করছিল। ঠিক আছে, তো আমরা বুঝলাম যে আমাদের যে ইঞ্জিনগুলো আছে তারা তেলের পুরো শক্তিটাকে কাজে রূপান্তর করতে পারে না, মোটামুটি তুমি 25-30% মতো সে কাজে রূপান্তর করে, বাকি পুরো শক্তিটাই কিন্তু লস করে, তাই না? তেলের মানে হচ্ছে আসলে আমরা 100 টাকার তেল দিয়ে যতটুকু যেতে পারি পুরাটা কনভার্ট করলে তো আমরা আরো বেশি যেতে পারতাম, তাই না? আরো 70% মতো বেশি যেতে পারতাম। তো কারণ এই কথাটাই চিন্তা করছি, কিভাবে আমরা একটা ইঞ্জিন বানাইতে পারি, যে ইঞ্জিন কি কাজ করবে, কোনো একটা শক্তি থেকে, মানে কোনো একটা সোর্স থেকে এনার্জি নিয়ে পুরোটাকে কাজে রূপান্তর করবে, এমন ইঞ্জিন বানানো যায় কিনা সেটা সে চেষ্টা করলো। হ্যাঁ, সে তার সমস্ত জীবন যৌবন সে একটা ইঞ্জিনের পিছনে নষ্ট করে দিছে, যে কিভাবে আমরা একটা এমন ইঞ্জিন বানাইতে পারি যে কোনো একটা সোর্স থেকে এনার্জি নিয়ে পুরোটাকে কাজে রূপান্তর করবে, এমন একটা ইঞ্জিন সে বানানোর চেষ্টা করছে, তার সমস্ত জীবন যৌবন সে নষ্ট করছে। করার পর সে বলতেছে যে এমন ইঞ্জিন বানানো সম্ভব না। কি বলতে শোনো না, সে বলতেছে যে এমন ইঞ্জিন বানানো সম্ভব না। সে তোমাকেও রিকোয়েস্ট করছে, আল্লাহর দোহাই লাগে তোমরা চেষ্টা করো না, হ্যাঁ, যে এমন ইঞ্জিন বানানো সম্ভব না যে ইঞ্জিন কোনো একটা সোর্স থেকে এনার্জি নিয়ে পুরো শক্তিকে কাজে রূপান্তর করবে, এমন ইঞ্জিন বাস্তবে বানানো সম্ভব না। এর মানে হচ্ছে ওই ইঞ্জিন কিছু না কিছু এনার্জি লস করবেই, মানে সে পুরো শক্তিকে কাজে রূপান্তর করতে পারবে না। হ্যাঁ, এই কথাটাই কারণ বলছে। ঠিক আছে, তাহলে কার্নোর বিবৃতিটা কি? তাহলে কার্নোর বিবৃতিটা হচ্ছে সে বলছে যে এমন ইঞ্জিন বানানো সম্ভব না যে ইঞ্জিন কি করবে, কোন একটা জায়গা থেকে এনার্জি নিবে, কোন একটা সোর্স থেকে এনার্জি নিয়ে পুরো এনার্জিকে কাজে রূপান্তর করবে, এমন ইঞ্জিন বানানো সম্ভব না। এর মানে কিছু না কিছু সে এনার্জি লস করবেই। ঠিক আছে, তো এই বিবৃতিটা কার বিবৃতি? কার্নোর বিবৃতি। তাহলে কার্নোর বিবৃতিটা কি নিয়ে? সে ইঞ্জিন নিয়ে বলছে। দেখো ইঞ্জিন নিয়ে সে কিন্তু বলছে, সে বলছে যে এমন ইঞ্জিন বানানো সম্ভব না যে ইঞ্জিন কোন একটা সোর্স থেকে এনার্জি নিয়ে পুরো শক্তিকে কাজে রূপান্তর করবে, মানে পুরো শক্তিতে কাজে রূপান্তর করতে পারে, এমন ইঞ্জিন বানানো সম্ভব না, এই কথাটা সে বলছে। ঠিক আছে না? আচ্ছা, তো আচ্ছা, তাহলে কার্নোর বিবৃতিটা আমরা বুঝলাম। এবার দেখো প্ল্যাঙ্কের বিবৃতিটা কি বলে, মনে থাকবে তো কার্নোর বিবৃতিটা? এগুলো মনে রাখার জন্য বলছে আর কি, তাই না? এর মানে কি তার সমস্ত জীবন যৌবন সে শুধু ইঞ্জিনের পিছনে নষ্ট করছে না, তার আরো অনেক কাজ ছিল, বলো বুঝার জন্য বলছি আর কি, হ্যাঁ, মনে রাখার জন্য। আচ্ছা, তো এখন দেখো তাহলে কার্নোর বিবৃতিটা মনে থাকবে। হ্যাঁ, ওকে, তাহলে সারা জীবন সে চেষ্টা করে তোমারে বলছে তুমি আর চেষ্টা করো না, এমন ইঞ্জিন বানানো সম্ভব না, যে পুরো শক্তিকে কাজে রূপান্তর করবে। আচ্ছা, এটা আপনাদের মনে থাকবে। এবার প্ল্যাঙ্কের বিষয়টা মনোযোগ দাও। শোনো, প্ল্যাঙ্কের বিষয়টা তুমি মনে রাখবা কিভাবে? আচ্ছা, তুমি মনে রাখবা, আচ্ছা আমাদের জো প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন উদ্ভিদ আছে, তাই না? হ্যাঁ, জো প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন এগুলো পরিবেশের অংশ কিন্তু, না? ওকে, তো আমাদের এই যে প্লাঙ্ক আছে, প্লাঙ্ক, হ্যাঁ, এই প্লাঙ্কের বিবৃতিরও পরিবেশ নিয়ে, মনে থাকবে না বলতো? তাহলে তুমি মনে রাখবা জো প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন এগুলো তো পরিবেশের অংশ। তাহলে এখানে প্ল্যাঙ্ক আছে, তাহলে প্ল্যাঙ্কও তার যে বিবৃতিটা আছে এটা পরিবেশ নিয়ে, এটা মনে রাখার জন্য আর কি বলছি। আচ্ছা, তাহলে প্ল্যাঙ্ক কি বলতে চাই শোনো, প্ল্যাঙ্কও একই কনসেপ্টের কথা বলে। সে বলে কি জানো, এমন ইঞ্জিন বানানো সম্ভব না যে ইঞ্জিন কোন একটা সোর্স থেকে এনার্জি নিয়ে অবিরাম কাজ করবে কিন্তু পরিবেশের ক্ষতি করবে না। এর মানে কি? এর মানে হচ্ছে কোন একটা সোর্স থেকে এনার্জি নিয়ে কাজ করলো এবং পরিবেশও এনার্জি দিচ্ছে, তাহলে পরিবেশ এনার্জি দিলে তো পরিবেশেরও ক্ষতি হবে, তাই না? এর মানে কি? এর মানে তো কার্নোর কথার মতোই তো হচ্ছে না, যে সে এনার্জি নিচ্ছে নিয়ে পুরোটা কাজ করতে পারতেছে না, কিছু পরিবেশকে দিচ্ছে, মানে পরিবেশের ক্ষতি করছে। কথাটা কি বুঝতে পারছি? ওকে, তাহলে প্ল্যাঙ্ক বলছে যে এমন ইঞ্জিন বানানো সম্ভব না যে ইঞ্জিন কি করবে, যে ইঞ্জিন কোন একটা সোর্স থেকে এনার্জি নিয়ে কাজ করবে কিন্তু পরিবেশের ক্ষতি করবে না। এর মানে হচ্ছে সে পরিবেশের ক্ষতি করে, এর মানে সে পরিবেশকেও কিছু এনার্জি দেয়,
পুরাটা কাজে রূপান্তর করতে পারেন না। একই থিম না বাচ্চারা, একই কনসেপ্ট, তার মতো করে সে বিবৃতি দিছে। ওকে, তাহলে আমরা কার্নোর বিবৃতিও বুঝলাম, প্লাঙ্কের বিবৃতিও বুঝলাম, এবার ক্লোসিয়াসের বিবৃতিটা বুঝি। তাহলে ক্লোসিয়াসের যে বিবৃতিটা সে দিয়েছে সেটা মোটামুটি ক্লাস নিয়ে, কি নিয়ে? ক্লাস, লোয়ার ক্লাস আপার ক্লাস, ক্লোসিয়াস। হ্যাঁ, ওকে, তো দেখো এটা কিভাবে মনে রাখতে হয়, মনোযোগ দাও। তাহলে ক্লোসিয়াস কি বলতে চাই শোনো। আচ্ছা, আমরা এটা জানি যে আমাদের এখানে যদি একটা বস্তু থাকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, এখানে যদি আর একটা বস্তু থাকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, তো আমরা যদি তাদেরকে সংস্পর্শে রেখে দেই তাহলে কি হবে? তা আমরা জানি হাই টেম্পারেচারের বস্তু থেকে তাপ লো টেম্পারেচারের বস্তুর দিকে যায়, এটা আমরা জানি, সবসময় হাই থেকে লো এর দিকে যাবে, তাই না? তো আমাদের হিট সবসময় হাই থেকে লো এর দিকে যায়। কখনো বাচ্চারা ভুলো একবার কি এরকম লো টেম্পারেচারের বস্তু থেকে হাই টেম্পারেচারের বস্তুর দিকে যায়? এরকম ভুলো একবার যায় কি না? এটা একটা ন্যাচারাল প্রসেস, সবসময় হাই টেম্পারেচারের বস্তু থেকে লো টেম্পারেচারের বস্তুতে আমাদের এনার্জি যাবে। তো আমরা যদি চাই যে লো টেম্পারেচারের বস্তু থেকে আমরা হাই টেম্পারেচারের বস্তুতে এনার্জি নিতে চাই, তো এটা কি আপনা আপনি হবে কিনা? না, এটা আপনা আপনি হবে না, এটাকে করার জন্য বাইরের একটা সাহায্যের দরকার। ঠিক আছে, তাহলে এই কথাটাই ক্লোসিয়াস বলছে যে নিম্ন উষ্ণতা, নিম্ন ক্লাস, দেখো একটা ক্লাস, নিম্ন উষ্ণতার বস্তু থেকে উষ্ণ উষ্ণতার বস্তুতে তাপের স্থানান্তর বাহ্যিক সাহায্য ছাড়া সম্ভব না। মানে বাহ্যিক একটা সাহায্যের দরকার হবেই, বাহ্যিক সাহায্য ছাড়া তুমি নিম্ন উষ্ণতার বস্তু থেকে উষ্ণ উষ্ণতার বস্তুতে তাপ নিতে পারবা না, তাই না? যেমন এই কাজটা কে করে শোনো, আমাদের রেফ্রিজারেটর কিন্তু এই কাজটা করে। আমাদের ফ্রিজের ভিতরের কি হয়, তাপমাত্রা কম, তাই না? আর পরিবেশের তাপমাত্রা কিন্তু বেশি। তাহলে ফ্রিজ কি করে জানো? ফ্রিজের ভিতরে তো তাপমাত্রা কম, সে এখান থেকে তাপ কি করে বার করে, মানে ফ্রিজের ভিতর থেকে তাপ বার করে নিয়ে পরিবেশকে ছাড়ে। তাহলে ফ্রিজের তুলনায় পরিবেশের তাপমাত্রা বেশি না? হ্যাঁ, তাহলে নিম্ন উষ্ণতার জায়গা থেকে সে তাপ বার করে উষ্ণ উষ্ণতার বস্তুতে দিচ্ছে। এটা কি আপনা আপনি হচ্ছে না? ফ্রিজ আমাদের এই কাজটা করছে, তাই না? ফ্রিজ এই কাজটা করছে। তাহলে এটা বাহ্যিক সাহায্যের দরকার আছে কি না? আছে। এসিও সেম কাজ করে। এসিও মনে করো রুমের তাপমাত্রা কম, পরিবেশের তাপমাত্রা বেশি, রুমের বাইরে, তাহলে এখান থেকে সে তাপ বার করে পরিবেশে দেয়। তাহলে এই ক্ষেত্রেও কি বাহ্যিক সাহায্যের দরকার হচ্ছে না বাচ্চারা? হ্যাঁ, হচ্ছে তো। ওকে, তাহলে ক্লোসিয়াস এটাই বলছে যে নিম্ন উষ্ণতার বস্তু থেকে উষ্ণ উষ্ণতার বস্তুতে তাপের স্থানান্তর বাহ্যিক সাহায্য ছাড়া সম্ভব না। ওকে, আচ্ছা, তারপরে দেখো কেলভিন কি বলতে চাই। কেলভিন বলতে চাই কি, দেখো কেলভিন সারা জীবন শুধু তাপমাত্রা নিয়ে বলে আসছে না, তো আমরা এই ক্ষেত্রে এটা তাপমাত্রা নিয়ে সে কথা বলছে। তো দেখো, মনে করো আমাদের এখানে একটা কলম আছে, তো আমরা এই কলমটাকে কি করবো জানো? তার তাপমাত্রা কমাবো। হ্যাঁ, তো বিষয়টা কেমন করবো? মনে করো ফ্রিজের মধ্যে রেখে তার তাপমাত্রা কমাচ্ছি, বা অন্য কোনো ওয়েতে তাপমাত্রা কমাচ্ছি। তাহলে এর তাপমাত্রা এখন 30 ডিগ্রি ছিল, কমে 0 ডিগ্রি করছি, আর মাইনাসের দিকে নিচ্ছি, -10 -20 করে -100 ডিগ্রি করছি মনে করো। তাহলে আমি কি করলাম বাচ্চারা? আমাদের এই কলম থেকে তাপ বার করে 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 তার তাপমাত্রা -100 ডিগ্রি করছি। করে যদি আমি তাকে পরিবেশের মধ্যে রেখে দেই তাহলে কি হবে আমাকে একটু বলতে পারবা? তো আমি যদি পরিবেশের মধ্যে রেখে দেই তাহলে এর তাপমাত্রা -100 ডিগ্রি আর পরিবেশের তাপমাত্রা 30 ডিগ্রি, তাহলে পরিবেশ থেকে তাপ তার মধ্যে যাইতে থাকবে। তাহলে এই যেতে যেতে এক সময় কিন্তু এই তাপের স্থানান্তরটা অফ হয়ে যাবে। কেন? কারণ সে তাপ নিয়ে নিয়ে তার তাপমাত্রা কিন্তু বাড়াবে, তাই না? ওকে, তাহলে বিষয়টা কি হচ্ছে? তাহলে আমরা যখন কোন একটা বস্তুকে পরিবেশ থেকেও অধিক শীতল করে পরিবেশে রেখে দিচ্ছি, তাহলে কি হবে? এখানে কি শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব কিনা? অবিরাম সরবরাহ মানে কি? এই যে -100 করে রেখে দিলাম, পরিবেশ থেকে তাপ আসতেছে, এটা কি সারা জীবন চলতে থাকবে না? এক সময় অফ হয়ে যাবে, এক সময় অফ হয়ে যাবে। এই কথাটাই আমাদের কেলভিন সাহেব বলেছে। কেলভিন বলছে যে কোন একটা বস্তুকে পরিবেশ থেকে অধিক শীতল করে পরিবেশে রেখে দেওয়ার ফলে আমরা কি করতে পারবো না? দেখো, আমরা এখানে শক্তির অবিরাম সরবরাহ পাবো না, এই কথাটা বলছে। দেখো, তাহলে সে বলছে কোন একটা বস্তুকে পরিবেশ থেকে অধিক শীতল করে যদি পরিবেশে রেখে দেওয়া হয় তাহলে এখানে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব না, এক সময় অফ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা ছিল কেলভিনের বিবৃতি। ওকে, তাহলে আমরা এই বিবৃতিগুলো বুঝছি কিনা আমাকে একটু বলো। তাহলে আমাদের তাপগতিবিদ্যার যে দ্বিতীয় সূত্র, এটা মেইনলি তোমার হিট ইঞ্জিন নিয়েই কথা। তাহলে এই দ্বিতীয় সূত্রটাই আমাদের বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতো প্রকারে বিবৃতি দিচ্ছে, তাই না? হিট ইঞ্জিন নিয়ে বিভিন্ন বিবৃতি আসছে, যেগুলোকে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নামে অভিহিত করছি। তাহলে এর মধ্যে কার্নো বিবৃতি কি বলছে? কার্নো এর মধ্যে বলছে যে এমন ইঞ্জিন বানানো সম্ভব না যে ইঞ্জিন কি করবে, কোনো একটা উৎস থেকে এনার্জি নিবে, নিয়ে পুরো শক্তিটাই কাজে রূপান্তর করবে, এমন ইঞ্জিন বানানো সম্ভব না, কারণ তার তো জীবন যেমন সমস্ত নষ্ট করছে ওইটার পিছনে, তাই না? ওকে, আচ্ছা, ঠিক আছে, আমরা কার্নো বিবৃতি বুঝছি। প্ল্যাঙ্ক কি নিয়ে বলছিল? প্ল্যাঙ্ক না, পরিবেশ, হ্যাঁ, পরিবেশের
মানে অংশ ছিল। তো জায়গায় এখন পরিবেশ নিয়ে বলছে না, তাহলে কি বলছে, সে বলছে এমন ইঞ্জিন বানানো সম্ভব না যে কি করবে, কোনো একটা উৎস থেকে এনার্জি নিয়ে কাজ করবে বাট পরিবেশের ক্ষতি করবে না। এর মানে পরিবেশও কিছু এনার্জি দেয়, ওকে, মানে পুরোটা কাজে রূপান্তর করে না, একই কথা। তারপর ক্লোসিয়াস কি বলছে, ক্লোসিয়াস বলছে যে ক্লাস নিয়ে যে নিম্ন উষ্ণতার বস্তু থেকে উষ্ণ উষ্ণতার বস্তুতে তাপের স্থানান্তর বাহ্যিক সাহায্য ছাড়া সম্ভব না, ওকে, এটা ছিল ক্লোসিয়াসের বিবৃতি। আর কেলভিন কি বলছে, কেলভিনের বিষয়টা হচ্ছে তাপমাত্রা নিয়ে। তাহলে সে কি বলে যে একটা বস্তুকে পরিবেশ থেকে অধিক শীতল করে পরিবেশে রেখে দিয়ে অবিরাম শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব না, এই কথাটা সে বলছে, ওকে। তাহলে আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি কুলা সবাই বুঝছো কিনা, এই বিবৃতিগুলো বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাই দাও, ঠিক আছে, এই পর্যন্ত হয়েছে কিনা, ক্লিয়ার না, ওকে, ঠিক আছে বাচ্চা। তাহলে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের বিবৃতিগুলো বুঝলাম না, যে কোন বিজ্ঞানী কি বলতে চায় আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা পড়বো শোনো, সেটা হচ্ছে প্রত্যাবর্তী বা প্রত্যাগামী প্রক্রিয়ার সাথে অপ্রত্যাবর্তী বা অপ্রত্যাগামী প্রক্রিয়ার পার্থক্যগুলো দেখবো, বা এই দুইটা প্রসেস আসলে কি, এই জিনিসটা দেখবো, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এদিকে তাকাও, তো আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা কি, দেখো মনোযোগ দাও। এখন আমরা দেখবো প্রত্যাবর্তী বা প্রত্যাগামী প্রক্রিয়া, ঠিক আছে, যেটাকে ইংলিশে কি বলে জানো, রিভার্সিবল প্রসেস। আচ্ছা, আর একটা দেখবো অপ্রত্যাবর্তী, ঠিক আছে, অপ্রত্যাবর্তী, বা এটাকে আরেকটা নাম হচ্ছে অপ্রত্যাগামী, একই কথা, বুঝলা, প্রক্রিয়া, যেটাকে আমরা ইংলিশে বলি ইরিভার্সিবল প্রসেস। আচ্ছা, তো এই জিনিসটা আসে কিন্তু বাচ্চারা, বুঝলা, এমসিকিউতে আসে, আবার অনুধাবন প্রশ্ন আসে। তা আমরা এখন এই দুইটা জিনিস কি এটা বুঝবো, প্লাস তাদের মধ্যে পার্থক্যগুলো বুঝে যাবো, হ্যাঁ, ওকে। তাহলে প্রত্যাবর্তী বা প্রত্যাগামী প্রক্রিয়া কি, অপ্রত্যাবর্তী বা অপ্রত্যাগামী প্রক্রিয়া বলতে কি বোঝায় সেই জিনিসটা একটু বুঝো, হ্যাঁ, বিষয়টা বুঝো। মনে করো আমি এখানে আছি, হ্যাঁ, তো আমি এখানে আছি, আমি এখান থেকে এখানে গেলাম, যে আবার আগের জায়গায় ফিরে আসলাম, তাহলে বিষয়টা দেখো তো, আমার কি প্রত্যাবর্তন হয়েছে, হ্যাঁ আমার প্রত্যাবর্তন হয়েছে, তাহলে এই প্রক্রিয়াটা প্রত্যাবর্তী হয়ে যাবে। আচ্ছা, তাহলে যে প্রক্রিয়াটা বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে তার নাম হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া, ঠিক আছে। কিন্তু আমি যদি এরকম বলি বাচ্চারা, যে আমি গেলাম, যে আর ওইদিকে ফিরলাম না, তাহলে কি হইলো, আমি কি প্রত্যাবর্তন করছি না, তাহলে এটা অপ্রত্যাবর্তী হয়ে যাবে। আচ্ছা, তাহলে দুটো বিষয়। তা ফার্স্ট কথাটা দেখো, এটা একটা ক্রাইটেরিয়া কিন্তু, হ্যাঁ, যে আমাদের প্রত্যাবর্তী না অপ্রত্যাবর্তী চিনার ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে তুমি দেখবা যে বিপরীত মুখে প্রত্যাবর্তন করে কিনা। যদি দেখো করতেছে তাহলে সে প্রত্যাবর্তী, আর যদি দেখো করে না তাহলে সে অপ্রত্যাবর্তী, ঠিক আছে। তাহলে বিপরীত মুখে রিটার্ন করছে না, বিপরীত মুখে প্রত্যাবর্তন করছে না, তাহলে তুমি ধরে নেবে সে অপ্রত্যাবর্তী। আর রিটার্ন করছে তাহলে সে প্রত্যাবর্তী হতেও পারে। কেন বলছি শোনো, শুধু প্রত্যাবর্তন করলে যে প্রত্যাবর্তী প্রক্রিয়া হবে এমন না, আর একটা কন্ডিশন ফিল আপ করতে হবে, ঠিক আছে। তাহলে অপ্রত্যাবর্তী হওয়ার জন্য বিপরীত মুখে প্রত্যাবর্তন করে না, এটা দেখলেই মোটামুটি হয়ে যাবে। বাট প্রত্যাবর্তীর জন্য আর একটা কন্ডিশন ফিল আপ করতে হবে, তাহলে বিপরীত মুখে প্রত্যাবর্তন করতে হবে প্লাস তার আদি দশা একই থাকতে হবে। বিষয়টা কি, বিষয়টা মনোযোগ দাও। আচ্ছা, মনে করো আমি তোমাকে বললাম যে আমি এখানে আছি, আমি বললাম যে তোমরা একটু থাকো, আমি একটু আসছি, বিরিয়ানি নিয়ে আসি বা কোনো খাবার টাবার নিয়ে আসতেছি, ঠিক আছে, বিরিয়ানি মনে করো। তো আমরা বললাম তোমরা থাকো, আমি বিরিয়ানিটা নিয়ে আসি। একদিন চলে গেল, আমি আসলাম না, তোমরা কিন্তু অনলাইনে বসে আছো যে ভাই বিরিয়ানি নিয়ে আসবে, দেখবো। একদিন চলে গেল, আসলাম না, 1 বছর চলে গেল, আসলাম না, এরকম করে 50টা বছর চলে গেল, তারপর আমি ফিরে আসছি, হ্যাঁ। তাহলে বিষয়টা দেখো, তাহলে আমি 50 বছর পর আমি ফিরে এখানে আসছি নাকি, তাহলে আমার কিন্তু 50 বছর পর প্রত্যাবর্তন হয়েছে, কিন্তু আমার অবস্থা কি আগের মতো আছে বাচ্চারা? না, দেখো তো আমার চুলগুলো কি পাইকে যাবে না বলো তো, হ্যাঁ, দাড়িগুলো পাইকে যাবে, তাহলে আমি বুড়ো হয়ে যাবো না বলো তো, হ্যাঁ। হাইশো না, তোমরা তো বুড়ো হয়ে যাবা, তোমরা কি জোয়ান থাকবে নাকি? তো বিষয়টা বুঝো, তাহলে বিষয়টা কি হচ্ছে, তাহলে আমি কিন্তু 50 বছর পর প্রত্যাবর্তন করছি, কিন্তু আমার অবস্থা কিন্তু আগের মতো নাই। তাহলে তুমি কি বলবা যে আমার প্রত্যাবর্তী হয়েছে, আমার মানে এই প্রক্রিয়াটা কি প্রত্যাবর্তী হবে কিনা? না, হবে না, কারণ যে অবস্থায় গেছি আমি 50 বছর পর ফিরে আসি, আমার অবস্থা সেম না, তুমি আমাকে চিনবে না যে এটা কি জাহিদ ভাই, তাই না? ওকে, তাহলে বিষয়টা হচ্ছে
বিপরীতমুখী প্রত্যাবর্তন করলেই হবে না, তার আদি দশাটা একই থাকতে হবে, মানে যে অবস্থা থেকে তাকে প্রসারণ করা হয়েছে বা নেওয়া হয়েছে ফিরে আবার ওই অবস্থায় যদি অর্জন করে তখন আমরা বলবো সে প্রত্যাবর্তী। কন্ডিশন কি বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা বললাম যে যেই প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে প্লাস আদি দশা একই থাকে, মানে সেম অবস্থায় থাকে, তখন তাকে আমরা বলবো প্রত্যাবর্তী। এখন আদি দশাটা একই থাকবে কখন, বিষয়টা বুঝো, আদি দশা কখন একই থাকে? মনে করো আমি এখানে একটা কলম নিলাম, হ্যাঁ, এই কলমটার মধ্যে একটা নির্দিষ্ট এনার্জি ছিল, তো আমি তাকে এখান থেকে উপরে উঠাইছি, তো বলতো এখান থেকে এখানে উপরে উঠাইলে অভিকর্ষ বল দ্বারা কি নেগেটিভ কাজ হয়, তাই না? দেখো তো অভিকর্ষ বল নিচের দিকে টান দিচ্ছে, বাট তার সরণ উপরের দিকে করাচ্ছি, তাহলে বল নিচে বাট সরণ উপরের দিকে হচ্ছে, তাহলে অভিকর্ষ বল দ্বারা কাজ কিন্তু ঋণাত্মক হচ্ছে, তাহলে বল নিচে বাট সরণ উপরে। আচ্ছা, তাহলে আমি যখন এখান থেকে এখানে আনলাম, মনে করো -10 জুল কাজ হয়েছে। আচ্ছা বলো তো আমি যদি ছেড়ে দেই তাহলে সে নিচে আসবে, তাহলে বল নিচের দিকে সরণের নিচের দিকে, তাহলে আবার +10 হচ্ছে, বিষয়টা বুঝো। তাহলে এখানে একটা কলমের নির্দিষ্ট এনার্জি ছিল, তা আমি এখান থেকে এখানে উঠাইলাম -10 জুল, মনে করো এখান থেকে এখানে আসলে আবার কিন্তু +10 জুল হবে, মান কিন্তু একই আছে, বাট উঠানোর সময় -10 ছিল, ও নামানোর সময় +10, সাম করলে কি হবে? সাম করলে কি 0 হয়ে যাবে না বাচ্চারা? ও তাহলে বিষয়টা কি হচ্ছে দেখো তো, যদি এরকম হয় যে এখান থেকে এখানে নিলাম, মানে একটা প্রসেসে মাইনাস কাজ আর একটা প্রসেসে প্লাস কাজ, বাট সেম পরিমাণ, তখন কি তার অবস্থা আগের মতো থাকে না? দেখো এখানে নিয়ে আবার এখানে নিয়ে আসলাম, তাহলে তার সেম অবস্থায় আছে না? ও তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে তুমি তাকে বিপরীত মুখে প্রত্যাবর্তন করলা, করে তার অবস্থা একই রকম কখন হবে? যখন তার প্রতিটা স্তরে, মনে করো আমরা এখান থেকে এখানে নিলাম এটা একটা স্তর, এখান থেকে এখানে নিলাম এটা একটা স্তর, তাহলে প্রতিটা স্তরে যখন কাজের মান সমান হয় এবং বিপরীতমুখী হয় তখন আমরা বলবো তার অবস্থা একই রকম হয়, ঠিক আছে? তখন সে প্রত্যাবর্তী হবে। ওকে, তাহলে তুমি কি বলবো শোনো, তুমি বলবা যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে প্লাস যার প্রতিটা স্তরে এটা একটা স্তর এটা একটা স্তর, চিন্তা করো প্রতিটা স্তরে তাপ ও কাজের ফলাফল, এই কথাটা বলবা, তাপ ও কাজের ফলাফল এর মান সমান ও বিপরীতমুখী। কথাটা কি বুঝতে পারছো? তাপ ও কাজ, আমরা তো কাজ দিয়ে বলছি, তাপও হইতে পারে, তাহলে তাপের মান ও কাজের মানের মানে প্রসারণের সময় যদি তোমার তাপের মান বা কাজের মান যা হয়, সংকোচনের সময় তাপের মান কাজের মান সেম হয়, বাট একটা প্লাস একবার মাইনাস, তাহলে সাম করলে কিন্তু 0 হবে। বিষয়টা বুঝছো? তাহলে আমাদের ডেফিনেশন আমরা এইভাবে দিব, যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে এবং যার প্রতিটা স্তরে তাপের এবং কাজের ফলাফলের মান সমান ও বিপরীতমুখী, এরকম যদি হয় তাহলে সে তার আগের অবস্থায় ফিরে পাবে, তখন আমাদের এই প্রক্রিয়াটা হবে প্রত্যাবর্তী, ঠিক আছে? আর যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে না সে হচ্ছে অপ্রত্যাবর্তী। ডেফিনেশনটা পারবা না, 1 মার্ক কিন্তু পেয়ে গেছো, জ্ঞানমূলকে আসে। ওকে, আমরা ডেফিনেশনটা ফার্স্টে বুঝলাম বাচ্চারা, যে সংজ্ঞাটা কি, তাই না? ওকে, তাহলে ডেফিনেশনটা কি বলতো? সেটা হচ্ছে যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে এবং প্রতিটা স্তরে তাপ ও কাজের ফলাফলের মান সমান ও বিপরীতমুখী হয়, মানে বুঝছো তো, সেই জিনিসটা আমাদের প্রত্যাবর্তী। আর যেটা বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে না তাহলে তো সে অপ্রত্যাবর্তী হলো। হ্যাঁ, সংজ্ঞাটা দিতে পারবা। এখন কিছু উদাহরণ দেখতেছি, দেখো উদাহরণ। তা আমি মনে করো তোমার এখান থেকে একটা বস্তুকে উঠাই এখানে নিলাম, এই চুচোতে উঠাইলাম, ওঠো বাবু, আবার নামাইলাম, নামো বাবু, দেখো ওঠো বাবু, নামো বাবু, ওঠো বাবু, নামো বাবু, তাহলে বিষয়টা দেখো, উঠাইলাম নামাইলাম, তাহলে বিষয়টা কি আগের অবস্থায় ফিরে আসলো না? তাহলে এটা কিন্তু প্রত্যাবর্তী প্রক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, তো এখন বলো বাচ্চারা, এটা দেখো তো কি হয়। মনে করো আমি তোমাকে বললাম এখানে একটা স্প্রিং আছে, বুঝলা, এই স্প্রিং, তাহলে এই স্প্রিংটা আমি এক্স পরিমাণ প্রসারণ করব। তুমি কি জানো এক্স পরিমাণ প্রসারণের জন্য তাহলে স্প্রিং এর কাজটা কি হবে? দেখো দিলাম টান, দেখো দিলাম টান, স্প্রিং কিন্তু এদিকে টান দেয়, তাই না? তাহলে তার বল যেদিকে, সরণ তার উল্টা দিকে না, দেখো স্প্রিং কিন্তু এদিকে টান দিচ্ছে, আবার সরণ তার উল্টা দিকে, তাহলে প্রসারণে স্প্রিং এর জন্য কিন্তু নেগেটিভ কাজ। হ্যাঁ, আবার ছেড়ে দিলে কি করবে বলো তো? স্প্রিং টান দিবে, সে আবার স্প্রিং এর দিকে চলে যাবে, তখন কিন্তু ধনাত্মক কাজ। তাহলে এখান থেকে এখানে আনলে যদি -10 হয়, ছেড়ে দিলে আবার +10, এখানে আনলে -10, ছেড়ে দিলে +10, তাহলে সাম করলে কত? 0। তাহলে অবস্থাটাকে আগের মতো থাকছে কিনা? হ্যাঁ, তাহলে এটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া হবে, ঠিক আছে? তো দুইটা হইলো। হ্যাঁ, আবার এটা দেখো, মনে করো আমি তোমাকে বললাম এখানে 0 ডিগ্রির বরফ আছে, হ্যাঁ, তাহলে 0 ডিগ্রি বরফ থেকে গলে গলে 0 ডিগ্রির পানি হয়েছে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কিন্তু সে তাপ নিয়েছে, 0 ডিগ্রি বরফ তাপ নিয়ে কিন্তু 0 ডিগ্রি পানি হয়। হ্যাঁ, এখন আমরা যদি বলি 0 ডিগ্রি পানি থেকে আমরা তাপ অপসারণ করব, পানি থেকে তাপ অপসারণ করলে সে আবার বরফ হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে এটা কি প্রক্রিয়া হবে বাচ্চারা? এটা প্রত্যাবর্তী প্রক্রিয়া হবে। হ্যাঁ, কারণ সে যে কন্ডিশনে ছিল তাকে ঘুরে আবার ওই কন্ডিশনে নিয়ে আসছি, প্রত্যাবর্তী প্রক্রিয়া। বিষয়টা বুঝছো? আচ্ছা, তা এবার এটা বলো তো দেখি। তোমাকে আমি বললাম যে এখানে 0 ডিগ্রি বরফ আছে, এটা গলে গলে 0 ডিগ্রি পানি হয়ে গেছে, গলে গলে হয়ে গেছে, এবং এই 0 ডিগ্রি পানি কিন্তু এক সময় তোমার পরিবেশের তাপমাত্রা যাবে, মনে করো পরিবেশের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, জাস্ট বললাম সে। আচ্ছা, আমাকে বলো এখান থেকে যে এখানে গেল, এটা কি প্রত্যাবর্তী প্রক্রিয়া না অপ্রত্যাবর্তী প্রক্রিয়া?
অপ্রত্যাবর্তী বাচ্চারা, কারণ তুমি যখন বরফ রাখবা সে তাপ চুপি চুপি তাপ নিয়ে নিয়ে 0 ডিগ্রি পানি হবে। 0 ডিগ্রি পানি সে থাকবে না, ক্লান্ত হবে না, মানে বরফ থেকে পানি হয়ে সে ক্ষান্ত হয় নাই, সেইখান থেকে আরো তাপ নিয়ে নিয়ে পরিবেশে তাপমাত্রা অর্জন করবে। তাহলে সে কি আবার রিটার্ন করছে? না, রিটার্ন করছে না। তাহলে এটা কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। কিন্তু তাহলে এইটা কি হচ্ছে? এটা প্রত্যাবর্তী কেন হচ্ছে? কারণ আমরা বরফ থেকে পানি বানাইছি, আবার পানি থেকে আবার বরফ বানাইছি, তাহলে রিটার্ন করাইছি, এই জন্য এটা প্রত্যাবর্তী। এটা অপ্রত্যাবর্তী কি না, সে রিটার্ন হচ্ছে না, সে শুধু বরফ থেকে গেলে পানি হয়ে গেছে, এটা অপ্রত্যাবর্তী, সে রিটার্ন হয় নাই। পার্থক্যটা কি বুঝতে পারছো দুইটার মধ্যে? তাহলে তুমি জাস্ট দেখবা যে রিটার্ন হচ্ছে কিনা, এই জিনিসটা আগে খেয়াল করবা, তাইলে হবে। আসলে বরফ গইলা যদি পানি হয় তাহলে এই প্রক্রিয়াটা অপ্রত্যাবর্তী, কিন্তু পানি থেকে তাপ অপসারণ করে যদি আবার বরফ বানাইতাম তাহলে এটা কিন্তু আবার প্রত্যাবর্তী হইতো। ঠিক আছে, আচ্ছা। তো এটা দেখো, এবার আরেকটা জিনিস দেখো। মনে করো আমি তোমাকে বললাম যে এখানে একটা কলম আছে, তো আমরা এই কলমটাকে ছেড়ে দিব। হ্যাঁ, আচ্ছা দেখো ছেড়ে দিই। হ্যাঁ, ছেড়ে দিলে সে নিচে পড়ে গেল। আহা, নিচে পড়ছে। তাহলে সে কি আর ফিরে আসে আমার দিকে যে আসো বাবু চলে আসো উপরের দিকে? সে আসতেছে কি না? তাহলে সে কিন্তু নিচে পড়ে গেল। তাহলে এই যে পড়ে গেল সে কিন্তু রিটার্ন করছে না, তাহলে এটা অপ্রত্যাবর্তী, সে রিটার্ন করছে না। কিন্তু আমি যদি বলি বাবু রাগ করো না চলে আসো, তাহলে সে আবার তাকে উঠাই নিয়ে আসছি, তাহলে সে পড়লো তাকে আবার উঠাই নিয়ে আসছে, তাহলে এটা আবার প্রত্যাবর্তী হয়ে গেল না? হ্যাঁ, কিন্তু ছেড়ে দিলাম সে পড়ে গেল আর উঠে আসতেছে না, তাহলে এটা অপ্রত্যাবর্তী হবে। তাহলে দেখো তো, যেটা ছেড়ে দিলাম সে পড়ে গেল, এটা কি স্বতঃস্ফূর্ত হয় না? তাহলে স্বতঃস্ফূর্ত যে প্রক্রিয়াগুলা হয় বা যে ক্রিয়াগুলা হয় এগুলো মোটামুটি অপ্রত্যাবর্তী, তারা রিটার্ন করে না। দেখো বরফ থেকে পানি হচ্ছে, সে কি রিটার্ন করতে চায় না, এটা স্বতঃস্ফূর্ত হয়। বাট পানি থেকে বরফ করতে চাইলে এটা স্বতঃস্ফূর্ত হবে না, তোমাকে কাজ করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তাহলে যত স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া আছে বা পরিবর্তন আছে এটা সব অপ্রত্যাবর্তী, তারা ফিরতে চায় না। ঠিক আছে, আর যে স্বতঃস্ফূর্ত যদি না হয়, যেমন এটা কি স্বতঃস্ফূর্ত না, তাহলে এটা প্রত্যাবর্তী হবে। তাহলে আমরা বুঝলাম যে এটা স্বতঃস্ফূর্ত। দেখো, যেটা স্বতঃস্ফূর্ত হয় সেটা অপ্রত্যাবর্তী, সে ফিরে আসবে না, আর যেটা স্বতঃস্ফূর্ত না সেটা হচ্ছে আমাদের প্রত্যাবর্তী। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে আমরা প্রত্যাবর্তী কি অপ্রত্যাবর্তী কি তাদের কয়েকটা উদাহরণ দেখলাম। আচ্ছা, আরো কয়েকটা উদাহরণ দিয়ে দাঁড়াও। মনে করো আমি তোমাকে বললাম যে তোমার কি, যে তোমার এখানে একটা তার নিলাম, তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করলাম। আচ্ছা বলো তো, তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করি তোমরা কি জানো এখানে হিট উৎপন্ন হয়? ওই যে হিটার দিয়ে কি করো তোমরা, হিটার দিয়ে তোমরা হিটারের মধ্যে কারেন্ট দাও, সেখানে তাপ উৎপন্ন হয়। তাহলে কারেন্ট দিয়ে যে তাপটা আমরা পাচ্ছি, তাহলে এই তাপটা কিন্তু উৎপন্ন হয়েছে, এটাকে আবার রিটার্ন করানো সম্ভব কিনা? যে যে মনে করো হিটার দিয়ে আমরা কি করলাম, তাপ উৎপন্ন করলাম, করে যে হিটটা পাইছি আমরা বললাম সরি ভাই তোমাকে ভুলে উৎপন্ন করছি, তুমি আবার ফিরে যাও, সম্ভব কি না? তাহলে এটা অপ্রত্যাবর্তী। হ্যাঁ, এটা অপ্রত্যাবর্তী, এটা রিটার্ন করবে না। ওকে, তো এরকম আরো অনেক উদাহরণ আছে, বাট ধরতে পারবা কিনা যে কোনটা প্রত্যাবর্তী কোনটা অপ্রত্যাবর্তী? পারবা। ঠিক আছে, আচ্ছা এখন আমাকে একটু কিছু বলো। আমাকে যদি বলে কোনটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া কোনটা স্বতঃস্ফূর্ত নয়, আমাকে একটু বলো। স্বতঃস্ফূর্ত কোনটা হয়? অপ্রত্যাবর্তী হয়, এটা স্বতঃস্ফূর্ত হয়ে যায়। কিন্তু এটা কি স্বতঃস্ফূর্ত না, এটাকে তোমাকে কাজ করে আবার নিয়ে আসতে হবে, বাহ্যিক একটা মানে তোমার হেল্প লাগবে। হ্যাঁ, আসবে না, অটোমেটিক আসবে না, এটা স্বতঃস্ফূর্ত। তাহলে স্বতঃস্ফূর্ত কোনটা, অস্বতঃস্ফূর্ত বা স্বতঃস্ফূর্ত নয় কোনটা, সেটা আমরা বুঝলাম। আচ্ছা বলো তো, দুইটার মধ্যে কোনটা দ্রুত হয় আর কোনটা স্লো হয়? এটা দ্রুত হয়। দেখো বরফ দিছো, সে গলে গলে পানি হয়ে গেছে, কিন্তু প্রত্যাবর্তী করার জন্য আবার পানি থেকে বরফ করতে হয় না, মানে আর একটু সময় লাগবে না? হ্যাঁ, তাহলে স্বতঃস্ফূর্ত যে প্রক্রিয়াগুলো এগুলো খুব ইজিলি হয়ে যায়, দ্রুত হয়ে যায়। কিন্তু যেটা স্বতঃস্ফূর্ত না, মানে স্বতঃস্ফূর্ত তো অপ্রত্যাবর্তী, সে তো প্রত্যাবর্তন করে না। দেখো বরফ থেকে গলে পানি হয়ে গেছে, অপ্রত্যাবর্তী, ফিরবে না। কিন্তু পানি থেকে আবার বরফ করব, তাহলে আমাকে আবার আর একটু সময় লাগবে। তাহলে দুইটা প্রক্রিয়ার মধ্যে কে ফার্স্ট? অপ্রত্যাবর্তী ফার্স্ট। দেখো ছাড়ছো পড়ে গেছে, বাট তাকে আবার তুলে আনতে তো আর একটা সময় লাগবে। তাহলে কোনটা স্লো প্রসেস কোনটা ধীর, মানে তোমার ফাস্ট প্রসেস, এটাকে বুঝতে পারছি। তাহলে ফাস্ট কে হয়? যত অপ্রত্যাবর্তীগুলো আছে তারা ফাস্ট হয়ে যায়, অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু তোমার প্রত্যাবর্তীটা একটু সময় লাগবে। ঠিক আছে, আচ্ছা বলো তো কোন প্রক্রিয়ায় শক্তির অপচয় হয় আর কোনটাই হয় না? বলতো এটার মধ্যে শক্তির অপচয় হয় কি না? সে যে অবস্থায় ছিল আবার ফিরে ওই অবস্থায় প্রাপ্ত হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের শক্তির অপচয় হয়, আমরা ওইটা আবার রিটার্ন পাই না। মানে যে অবস্থায় ছিল সেই অবস্থায় কি আমরা ফিরে আনতে পারছি না, তাহলে এই ক্ষেত্রে আমাদের শক্তির কিছু অপচয় হয়। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট কিছু পার্থক্য দেখলাম। হ্যাঁ, আচ্ছা কোন অবস্থায় সে আগের অবস্থায় ফিরে আসে, সেটা হচ্ছে প্রত্যাবর্তীতে সে আগের অবস্থায় ফিরে আসে, কিন্তু এখানে সে আগের অবস্থায় ফিরে আসে না। ওকে, তাহলে এইগুলো ছিল বাচ্চারা প্রত্যাবর্তী আর অপ্রত্যাবর্তীর মধ্যে কিছু পার্থক্য। পারবা না? তাহলে ফার্স্টে ডেফিনেশনটা দিবা, তারপর কিছু উদাহরণ দিবা, তারপর বলবা যে কোনটা কোথায় শক্তির অপচয় হয়, এটা বলবা যে এই ক্ষেত্রে আমাদের কিছু শক্তির অপচয় হয় বাট এখানে কোনো অপচয় হয় না। কোনটা ফার্স্ট প্রসেস, এটা অপ্রত্যাবর্তীটা ফার্স্ট প্রসেস, দ্রুত হয়, এটা দ্রুত হয় না, ধীরে হয়। ঠিক আছে, আর কোনটা স্বতঃস্ফূর্ত, এটা স্বতঃস্ফূর্ত বাট এটা স্বতঃস্ফূর্ত না, এরকম করে কয়েকটা পার্থক্য বলবা। ঠিক আছে, এগুলো 2 মার্কে আসে, অনেক সময় তোমার জ্ঞানমূলকে আসে, অনেক সময় তোমার এমসিকিউতে আসে। তো মোটামুটি পার্থক্যটা বুঝছো কিনা আমাকে একটু বলে দাও। হ্যাঁ, তারপর আমরা সামনের দিকে যাই। ঠিক আছে বাচ্চারা, তাহলে আমরা প্রত্যাবর্তী প্রক্রিয়া আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার মধ্যে কিছু পার্থক্য দেখলাম, কিছু উদাহরণ দেখলাম। হ্যাঁ, এখন আমরা মেইন পড়া শুরু করব। হ্যাঁ, মেইন পড়া এখন শুরু। হ্যাঁ, তো মেইন পড়াটা কি দেখো, মেইন পড়াটা হচ্ছে তাপ ইঞ্জিন নিয়ে পড়া।
কি ইঞ্জিন? তাপ ইঞ্জিন। আচ্ছা, আমরা এখন এই জিনিসটি পড়ব। ঠিক আছে, দেখো তাপ ইঞ্জিন বা এটাকে ইংলিশে বলে হিট ইঞ্জিন। কি বলে বলো না? হিট ইঞ্জিন। শোনো মাই ডিয়ার স্টুডেন্ট, তো আমরা এখন তাপ ইঞ্জিন বা হিট ইঞ্জিন পড়বো। অলরেডি কিন্তু তোমরা তাপ ইঞ্জিন সম্পর্কে আইডিয়া পাইছো। ইঞ্জিন কে? ইঞ্জিন হচ্ছে সে যে তাপকে কাজে রূপান্তর করে। শোনো, যে তাপকে কাজে রূপান্তর করবে সেই ইঞ্জিন। হ্যাঁ, তো আমরা এটাকে ইঞ্জিন না বলে হিট ইঞ্জিন বলছি। হ্যাঁ, তো এখন আমরা কি দেখবো? শোনো, এখন আমরা দেখবো একটা হিট ইঞ্জিন কিভাবে কাজ করে। ঠিক আছে, যেমন আমাদের যে গাড়ি আছে, বুঝছো, আমাদের কার তো দেখছো তোমরা, কার, তাহলে কার অথবা মোটর সাইকেল, হ্যাঁ, তাদের মধ্যে কিন্তু ইঞ্জিন আছে। তো আমরা এখন দেখবো যে কিভাবে তাদের ইঞ্জিনগুলো কাজ করে, কিভাবে তেলের যে শক্তিটা ছিল এটা ইউজ করে আমরা চাকাকে ঘুরাই। ঠিক আছে, তো আমরা এখন কি দেখবো? আমাদের যে গাড়ির ইঞ্জিনগুলো আছে, মোটরসাইকেল বা কার বলো, তাহলে তার ইঞ্জিনগুলো কিভাবে তেলকে কাজে রূপান্তর করে, মানে তেলের শক্তিটা ইউজ করে কিভাবে সে তোমার যান্ত্রিক শক্তি গতি শক্তিতে কনভার্ট করছে, এই জিনিসটা আমরা দেখবো। ঠিক আছে, এখন আমরা একটা ভিডিও দেখবো, আর তুমি এই ভিডিওটা দেখলে মোটামুটি তোমার একদম আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এবং তুমি আজকে অটোমোবাইল একটা মানে তোমার কোনো একটা জায়গায় জব পেয়ে যাবা। আজকে গেলে তোমাকে নিয়ে নিবে, কারণ তুমি বেসিকটা এখন পড়ে গেছো। হ্যাঁ, তো বাচ্চারা দেখো, তো আমরা এখন ভিডিওটা দেখি, বুঝছো, যে কিভাবে তোমার কারের ইঞ্জিনগুলো কাজ করে, কিভাবে তাপকে কনভার্ট করে কাজে রূপান্তর করে। ঠিক আছে, তাকে ভিডিওটা একটু দেখো। তো আমরা ভিডিওটা একটু লক্ষ্য করি বাচ্চারা। দেখো এখানে কি হচ্ছে, শোনো, এখানে দেখো তো কি হচ্ছে। এখানে তেলগুলো পুড়তেছে না, আমরা নিজের চোখে দেখতেছি তেলগুলো পুড়তেছে। আর তেলগুলো পুরাতে কি হচ্ছে দেখো তো, এই জিনিসটাকে আপ ডাউন করছে না? হ্যাঁ, তাহলে এই জিনিসটা আপ ডাউন করলে কি হয়? দেখো এদিকে তাকাও, এদিকে এই জিনিসটা আপ ডাউন করলে কি হয়? তো মেকানিজমটা এরকম, যখন তোমার এই জিনিসগুলো আপ ডাউন করছে, তোমার এরকম একটা শ্যাফট ঘুরছে কিনা, দেখো তো একটা শ্যাফট ঘুরছে না? হ্যাঁ, মানে ডিজাইনটা এমন ভাবে করা আছে যে তোমার যদি এরকম করে এই সিলিন্ডারটা এরকম ওঠানামা করে, বা এই পিস্টনটা ওঠানামা করে, এটা পিস্টন, তাহলে এই পিস্টনটা সিলিন্ডারের মধ্যে তো ওঠানামা করবে। হ্যাঁ, তো এরকম করে যদি ওঠানামা করে আমাদের এই শ্যাফটটা ঘুরে, তো এই শ্যাফটটা ঘুরে লাভ কি? শ্যাফটটা ঘুরে লাভ হচ্ছে আমরা যদি এখানে চাকা লাগাই দেই, তাহলে আমার চাকাটাও ঘুরবে। তাহলে আমরা তেলের শক্তিটা ইউজ করে কিসে কনভার্ট করছি? কাজে কনভার্ট করছি। ঠিক আছে, তাহলে আমাদের তেলের মধ্যে শক্তি ছিল, এটা আমরা পুরাই কি কাজ করি? পুরে আমরা এই জিনিসটাকে এরকম ওঠানামা করি, আর এটা ওঠানামা করলে আমাদের শ্যাফট ঘুরে, আর শ্যাফটগুলো আমাদের চাকাও ঘুরে। তাহলে তেলকে তো আমরা কাজে রূপান্তর করতেছি, তাই না? তেল না, তেলের শক্তিটাকে কাজে রূপান্তর করছি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ইঞ্জিন। তো আমরা এখন এই প্রিন্সিপালটাই বুঝবো যে কিভাবে সে কাজ করছে। আচ্ছা, তারপর তো এটা তো বুঝছো যে আমাদের এরকম একটা শেপ যদি এরকম ওঠানামা করতে পারে, তাহলে সে একটা চাকাকে ঘুরাইতে পারবে, মানে আমাদের কাজ হবে। আচ্ছা, তো আমরা এখন এটাই দেখবো যে কিভাবে প্রসেসটা হচ্ছে। তোমরা এখান থেকে একটু মনোযোগ দাও, এখান থেকে একটু মনোযোগ দাও। এই যে চলে গেল, তো এই যে দাঁড়াও, এইখান থেকে মনোযোগ দাও। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটার নাম হচ্ছে ইনলেট বাল্ব। হ্যাঁ, এটা একটা বাল্ব, এর কাজ হচ্ছে স্প্রে করা, তেল স্প্রে করা। আর এটা হচ্ছে আউটলেট বাল্ব, এর কাজ হচ্ছে তোমার কিছু বের করে দেওয়া, এটা দিয়ে আমরা বের করে দিব। হ্যাঁ, আর হচ্ছে স্পার্ক প্লাগ। স্পার্ক প্লাগের কাজ হচ্ছে কি বলতো? এটা হচ্ছে স্পর্শ করলে স্পার্ক করে দেওয়া, আগুন লাগাই দেওয়া। হ্যাঁ বাচ্চারা, মেয়েরা, তোমরা বুঝছো তো না? ওকে, দেখো স্পার্ক করে আগুন লাগাই দিব। আচ্ছা, তাহলে আমরা এখন এই জিনিসটা দেখবো যে কিভাবে কাজ করে। তাহলে আমাদের এটা হচ্ছে ইনলেট বাল্ব, এটা হচ্ছে আমাদের আউটলেট বাল্ব, এটা হচ্ছে স্পার্ক প্লাগ। আচ্ছা, তাহলে প্রিন্সিপালটা বুঝো কিভাবে কাজ করছে। শুরু হয়ে যাও, দেখো মনোযোগ দাও। তো দেখো বিষয়টা কি হচ্ছে, দেখো স্প্রে করছে না, বলো তো, এটা দিয়ে স্প্রে করছে না? হ্যাঁ, তাহলে আমরা স্প্রেটা কোথায় করছি? দেখো যখন আমাদের এটা নিচে যাওয়া শুরু করছে, দেখো পিস্টনটা যখন নিচে, এটা তো পিস্টন, এটা যখন নিচে যাওয়া শুরু করছে, আমরা তেলটা স্প্রে করে দিয়েছি বাতাসের মধ্যে। ওকে, তাহলে আমরা আমাদের যে বাতাসটা এয়ারটা ছিল, এর মধ্যে আমরা কি করছি? এই বাতাসটার মধ্যে তেল স্প্রে করে দিছি। হ্যাঁ, প্রসারণ অবস্থায়। আচ্ছা, স্প্রে করলাম, এরপরে একটু পরে কি হবে শোনো। তাহলে এখানে তো তোমার সিলিন্ডারের মধ্যে তো এই জিনিসটা আছে না, এটা কম্প্রেস হবে। দেখো এই যে কম্প্রেস হচ্ছে, তেলটা কম্প্রেস হচ্ছে বা এয়ারটা কম্প্রেস হচ্ছে। কম্প্রেস হলে কি হবে বলতো? এই জিনিসটা মানে একদম হাই প্রেসারে থাকবে, কারণ কম্প্রেস অবস্থায় আছে। তা এখন যদি আমরা জাস্ট একটা স্পার্ক করি, আমাদের এই তেলটা পুড়ে যাবে। ঠিক আছে, তো দেখো এই যে স্পার্ক করলাম, এখন আমরা স্পার্ক করে দিব, করে দিলে কি হবে? আমাদের তেলটা পুড়ে যাবে। হ্যাঁ, তো দেখো এখন পুড়ে যাবে। ওকে, দেখো পুড়ে গেছে না? মানে তেলের শক্তিটা আমরা এখন পেয়ে যাবো। দেখো তাহলে তেলটা বার্ন হইলে আমরা একটা শক্তি পাইছি। এটা এই শক্তি দিয়ে কি করছি বলো তো? এটাকে দেখো তো, ধাক্কা মারছি না? দেখো, তাহলে আমরা আসলে তেলের শক্তিটাই কনভার্ট করছি। তাহলে তেলের মধ্যে যে শক্তিটা ছিল, ওই শক্তিটা পুরে আমরা একটা শক্তি পাইছে, ওইটা দিয়ে সে কি করছে বলতো? এটাকে নিচে দিকে ধাক্কা মারছে। ঠিক আছে, তাহলে নিচে দিকে ধাক্কা মারলে কি হবে বলতো? এটা নিচে নামবে, আর এটা নিচে নামলে তো আমাদের চাকা ঘুরবে। ওকে, তাহলে আমাদের এই যে চাকা ঘুরানোর জন্য আমাদের এটাকে নিচে নামাইতে হয়েছে না? হ্যাঁ, এটা কে করছে? এটা হচ্ছে তেলের শক্তিটা ইউজ করে করছি। ওকে, তো দেখো আবার এটা দেখো, এই যে আমাদের স্পার্ক এখন মানে জ্বলে গেল। হ্যাঁ, স্পার্ক করে আমরা পুরাই দিলাম। এই শক্তিটা ইউজ করে কি করি দেখো, এই যে নিচের দিকে নিয়ে নিচ্ছে, দেখছো? এই যে নিচের দিকে নিয়ে আসছে। তাহলে সে তেলের শক্তিটা ইউজ করেই কিন্তু এটাকে পিছনের দিকে নিছে।
ওকে, তো এটা আবার জড়তার কারণে আবার ফিরে আসবে, আবার শক্তি ইউজ করে আবার তাকে নিয়ে যাব, আবার শক্তি ইউজ করে আবার নিয়ে যাবে, এরকম করে স্প্রে করতে থাকবো, সেরকম আপ ডাউন করতে থাকবে। ওকে, এরকম করতে থাকলে আমাদের লাভ কি, আমাদের কাজ হচ্ছে এরকম আপ ডাউন করলে আমাদের চাকা ঘুরে। হ্যাঁ, ওকে, তাহলে বিষয়টা হচ্ছে আমাদের তেলের শক্তিটা ইউজ করে আমরা চাকাকে ঘুরাচ্ছি। ওকে, তাহলে আমরা শক্তিকে কিসে কনভার্ট করছি, কাজকে কনভার্ট করছি, এবং এই শক্তিকে কে কাজে কনভার্ট করে, সেটা হচ্ছে ইঞ্জিন কনভার্ট করে। তাহলে যে শক্তিকে কাজে কনভার্ট করে সেই ইঞ্জিন। হ্যাঁ, এটা কি ইঞ্জিন, এটা আমাদের হিট ইঞ্জিন। সেটাকে বুঝতে পারছো প্রিন্সিপালটা কিভাবে হয়? আচ্ছা, তাহলে আমাদের শক্তিকে আমরা কাজে রূপান্তর করলাম। এখন একটা মজার বিষয় আছে, দেখো আমাদের এই যে তেলের মধ্যে যে শক্তিটা ছিল, মনে করে 100 জুল ছিল, ওই পুরো 100 জুলকে ইউজ করে সে কি কাজ করতে পারছে কিনা, মানে এই পিস্টনে যে নামলো সেটা তো নামার জন্য তো একটা কাজ করতে হয়েছে। হ্যাঁ, তাহলে পুরা তেলের শক্তি দিয়ে কি আমরা কাজটা করতে পারছে কিনা? না, আসলে পুরো শক্তি দিয়ে আমরা কাজটা করতে পারি না। কেন করতে পারি না জানো? আমাদের এই যে পিস্টনটা আছে সে তো একটা সিলিন্ডারের মধ্যে ওঠানামা করে না, তো ওঠানামা করলে সে এরকম করে ঘর্ষণ খায়, এরকম করে ঘর্ষণ খায় সিলিন্ডারের মধ্যে। ঘর্ষণ খাইলে কি হবে বলো তো? সে কিছু এনার্জি লস করে না? তো বিষয়টা হচ্ছে আমাদের যে পিস্টনটা আছে সে তো এরকম একটা সিলিন্ডারের মধ্যে ওঠানামা করবে, তো আমরা যখন সে একটা সিলিন্ডারের মধ্যে এরকম ওঠানামা করবে, তাহলে সে মানে যেখানে পিস্টনটা সংস্পর্শে আছে এই জায়গায় কি ঘষা খাবে না? তো ঘর্ষণের ফলে কিছু এনার্জি লস করে। এটার মিনিং হচ্ছে আমাদের তেলে যে শক্তিটা ছিল আমরা পুরো শক্তিটাই কাজে রূপান্তর করতে পারছি না, এই কথাটাই কারণ বলছে, তাই না? কারণ এই কথাটাই বলছে যে একটা তোমার যে পরিমাণ তাপশক্তি থাকবে তুমি পুরোটা কাজে রূপান্তর করতে পারবা না, কিছু লস হবেই। হ্যাঁ, তুমি এমন ইঞ্জিন ডিজাইন করতে পারবা না যে পুরো শক্তিকে সে কাজে রূপান্তর করবে। ঠিক আছে, তাহলে আমাদের পুরোটা কেন কনভার্ট করতে পারছি না? কারণ হচ্ছে আমাদের এখানে ফ্রিকশন আছে। তুমি যত স্মুথ ডিজাইনেই করো না কেন তোমার ফ্রিকশনের কারণে এনার্জি লস হবেই। মানে আমরা পুরো শক্তিকে কখনোই কাজে রূপান্তর করতে পারবো না, ফ্রিকশনের কারণে আমাদের এনার্জি লস হবেই। এই কথাটাই কারণ বলছিল। ঠিক আছে, তাহলে আমাদের তেলের পুরো শক্তিকে আমরা কাজে রূপান্তর করতে পারতেছি না, আমাদের কিছু এনার্জি লস হবে। তো আমরা মোটামুটি প্রসেসটা বুঝছি তো যে কিভাবে আমরা তাপকে কাজে রূপান্তর করছি। এবং দেখো তেলটা পুরে আমরা যে কাজ তো পাইলাম, দেখো তেলকে পুরে তো কাজ পাইছি, কই এই যে কাজ পাইছি। ওকে, এই যে নিচে ধাক্কা মারছো একটা কাজ হয়েছে, তো আমার পুরো শক্তি হয় না, কিছু লস হয়েছে। তারপর দেখো তো এখানে যে ধোঁয়াগুলো আছে এগুলো আমরা কি করতেছি, দেখো তো বার করে দিচ্ছি। দেখো এই যে আউটলেট দিয়ে বার করে দিব, এই যে এগুলো গাড়ির পিছন দিয়ে বের হয়ে যায়, তাই না? ওকে, তো মোটামুটি প্রসেসটা বুঝছো যে কিভাবে আমরা তাপকে কাজে রূপান্তর করি। এটা হচ্ছে ইঞ্জিনের কাজ, যে তাপকে কাজে রূপান্তর করা। ঠিক আছে, তো এটা ছিল বেসিক প্রিন্সিপাল আর কি। তাই এখন আমরা একটু বোর্ডে আলোচনা করি, লক্ষ্য করি। ওকে, তাহলে আমরা প্রিন্সিপালটা বুঝলাম। হ্যাঁ, এখন আমরা এই যে প্রিন্সিপালটা সে যেভাবে কাজ করে এটা একটা ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করছি। দেখো ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট, অনেক কাজে লাগবে। দেখো তাহলে আমরা কি বলতেছি সেটা মনোযোগ দিবা। তাহলে আমরা বললাম আমাদের দুইটা জিনিস থাকবে, একটা নাম হচ্ছে তাপ উৎস থাকবে। কি থাকবে? তাপ উৎস। আচ্ছা, যেটাকে ইংলিশে বলে সোর্স। ওকে, আর একটা আমাদের থাকবে সেটা হচ্ছে তাপ গ্রাহক। কি থাকবে? তাপ গ্রাহক, যেটার ইংলিশ নাম হচ্ছে সিঙ্ক। ইংলিশগুলো কাজে লাগবে, বুঝছো, যে সোর্স কি সিঙ্ক কি। আচ্ছা, তাহলে আমাদের ইঞ্জিন কি কাজ করে শোনো। আমাদের ইঞ্জিন আমাদের ইঞ্জিন যে কাজটা করে সেটা একটু মনোযোগ দাও। তাহলে আমাদের সোর্সের যে তাপমাত্রা, শোনো, সোর্সের তাপমাত্রাকে আমরা T1 বললাম, আর গ্রাহকের তাপমাত্রাকে আমরা T2। হ্যাঁ, তাপ উৎসের তাপমাত্রা T1, তাপ গ্রাহকের তাপমাত্রা T2। হ্যাঁ, আমাদের কিন্তু উৎসের তাপমাত্রা বেশি হবে, বুঝছারা, আর গ্রাহকের তাপমাত্রা কি হবে? কম। ওকে, তাহলে আমাদের একটা তাপ উৎস আছে যার তাপমাত্রা T1, একটা তাপ গ্রাহক আছে এটা তাপমাত্রা T2। তাপ গ্রাহকের তাপমাত্রা অবশ্যই তাপ উৎসের তুলনায় কম হবে। হ্যাঁ, তা আমাদের এটা হচ্ছে আমাদের ইঞ্জিন। হ্যাঁ, এটা আমাদের হিট ইঞ্জিন বা তাপ ইঞ্জিন, লেখো তাপ ইঞ্জিন। ওকে, তাহলে ইঞ্জিন কি করতেছে শোনো। ইঞ্জিন যে কাজটা করতেছে সেটা হচ্ছে তোমার, এটা আমাদের তাপ ইঞ্জিন। হ্যাঁ, সে কি কাজ করতেছে? উৎস থেকে কিছু এনার্জি নিচ্ছে। সে মনে করে Q1 এনার্জি নিচ্ছে, মনে করে এটা 100 জুল আমি ধরে নিচ্ছি। তাহলে 100 জুল এনার্জি নিচ্ছে, নিয়ে সে কি পুরোটা কাজে রূপান্তর করতে পারে কিনা? না, পুরোটা কাজে রূপান্তর করতে পারে না। মনে করে 100 জুল নিচ্ছে, নিয়ে মনে করে সে 30 জুল কাজে রূপান্তর করছে, বাকি 70 জুল সে কি করছে? নষ্ট করছে না? হ্যাঁ, তাহলে ওই বাকি 70 জুল সে তাপ গ্রাহককে দিয়ে দিছে, সেটা হচ্ছে Q2। ওকে, তাহলে বিষয়টা কি হচ্ছে শোনো। তাহলে সে তাপ উৎস থেকে একটা এনার্জি নেয়, নিয়ে পুরোটা কাজে রূপান্তর করে কি? না, পুরোটা করতে পারে না, কিছু করে, আর বাকিটা যেটা করতে পারে না সেটা পরিবেশকে দিয়ে দেয়। ঠিক আছে, তো আমরা এটাকে তাপ গ্রাহক বলছি। তাহলে আমাদের ইঞ্জিন Q1 পরিমাণ এনার্জি নিয়ে Q2 পরিমাণ এনার্জি দিয়ে দিছে। তাহলে বাকি যেটা আছে দেখো, 100 জুল, মনে করো তুমি আম্মু থেকে 100 টাকা নিলা, নিয়ে ছোট বোনকে 70 টাকা দিলা, তাহলে 100 টাকা নিয়ে 70 টাকা দিলা, তাহলে বাকি 30 টাকা কি হলো? এটা কি সিস্টেম হয়েছে না? মানে তোমার মধ্যে রয়ে গেছে না? ওকে, তাহলে ইঞ্জিন কি করলো? 100 জুল এনার্জি নিয়ে পরিবেশকে 70 দিয়ে দিছে, তাহলে বাকি 30 কই গেল? বাকি 30 হচ্ছে সে কাজ করছে। ঠিক আছে, তাহলে কাজের মানটা কিভাবে বার করবা? কাজের মানটা হচ্ছে তুমি Q1 থেকে Q2 বাদ দিলে তুমি কাজের মান পাবা, এবং মানটা আমরা এই ক্ষেত্রে 30 জুল বলতেছি।
ঠিক আছে, বুঝছো তো না? ওকে, তাহলে আমরা কাজের মানটা কিভাবে পাইলাম, সেটা হচ্ছে Q1 থেকে Q2 বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের একটা তাপ উৎস থাকবে, একটা তাপ গ্রাহক থাকবে। উৎস তাপমাত্রা T1, গ্রাহকের তাপমাত্রা হচ্ছে T2। ইঞ্জিন কি করে, উৎস থেকে Q1 এনার্জি নেয় আর গ্রাহকে Q2 এনার্জি দিয়ে দেয়। তাহলে Q1 থেকে Q2 বাদ দিলে কি পাওয়া যায়, কাজ পাওয়া যায়। এটা হচ্ছে প্রিন্সিপাল আর কি। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমাদের কাজে লাগবে। হ্যাঁ, আর ওইটা জাস্ট বোঝার জন্য আমরা দেখছি বেসিক জিনিসটা আর কি, মানে এটা তো মানে প্র্যাকটিক্যাল জিনিস। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল, সে কিভাবে কাজ করে। আচ্ছা, তো এখন আমাকে একটু বলো, কোন একটা ইঞ্জিন 100 জুল এনার্জি নিল, নিয়ে 30 জুল কাজ করছে। 100 জুল এনার্জি নিছে, নিয়ে 30 জুল কাজ করছে, সে ভালো? আরেকজন ইঞ্জিন মনে করো 200 জুল এনার্জি নিছে, আচ্ছা আগে বলে 100 জুল এনার্জি নিছে, নিয়ে 40 জুল কাজ করছে, কোনটা ভালো? মানে কোন ইঞ্জিনটা ভালো, যে 100 নিয়ে 30 কাজ দেয় এটা ভালো, না 100 নিয়ে 40 কাজ দেয় সে ভালো? যে বেশি কাজ দেবে সেই ইঞ্জিনটা আমরা কিনবো, কারণ আমি কাজ বেশি পাইলে তো আমি বেশি দূর যাইতে পারবো, তাই না? ওকে, তাহলে যে বেশি কাজ দিচ্ছে সে বেশি ইম্পর্টেন্ট, তাই না? আমাদের কাছে তার দক্ষতা বেশি। ওকে, তাহলে আবার একটু বলো তো, একটা ইঞ্জিন 100 জুল এনার্জি নিয়ে 30 জুল দেয় তোমাকে, 100 জুল নিয়ে 30 জুল, আরেকজন 200 জুল নিয়ে তোমাকে 40 জুল দেয়, তুমি কাকে কিনবা? তুমি অবশ্যই তাকে কিনবা, তাই না? সে 40 জুল দিচ্ছে না, বাচ্চারা তাকে নিবা, কারণ সে 100 নিয়ে 30 দেয়, সে 200 নিয়ে 40 দেয়, তাহলে সে 100 নিলে তো 20 দিত, তাই না? ওকে, আচ্ছা, তাহলে বিষয়টা আমরা তাহলে দক্ষতাটা হিসাব করছি কিভাবে? দক্ষতাটা আসলে আমরা এই অনুপাত দিয়ে হিসাব করতেছি। দেখো তো, W/Q1 দিয়ে হিসাব করছি না, তা আমরা হিসাব করছি কে আমাকে বেশি কাজ দিচ্ছে আর কে কম নিচ্ছে, মানে কম নিয়ে কে বেশি দেয় সেটার উপর আমার ইঞ্জিনের দক্ষতা নির্ভর করে। ঠিক আছে, তো এই জিনিসটাকে বলে ইঞ্জিনের দক্ষতা। ইঞ্জিনের কি? ইঞ্জিনের দক্ষতা। ওকে, তাহলে ইঞ্জিনের দক্ষতা বা কর্মদক্ষতা বলতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে, তাহলে ইঞ্জিনের দক্ষতা এটা সমান সমান কিভাবে বার করতে হয় শোনো। এটার মানটা ডিপেন্ড করে কে বেশি কাজ দেয়, উপরে কাজের মানটা, আর নিচে হবে কে কম নিচ্ছে, মানে W/Q1 এই অনুপাত যার বেশি তার দক্ষতা বেশি। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের একটা ইঞ্জিনের দক্ষতা আমরা কিভাবে হিসাব করব, কে বেশি কাজ দিচ্ছে আর কে কত কম নিচ্ছে। ঠিক আছে, মানে এটা কম নিয়ে কে বেশি কাজ দিচ্ছে এই অনুপাত, মানে W/Q1 এই অনুপাতটাই হচ্ছে আমাদের দক্ষতা। কেন এটা বুঝতে পারছো? কারণ 100 নিয়ে 30, তাহলে একে কত হয় বলো তো, 30/100 এরকম অনুপাত না? তাহলে 30 যোগ কাজ আর Q1 তো কি নিচ্ছে, এটা অনুপাত, ওইটাই থেকে আর কি আসছে। তাহলে আমাদের যে ইঞ্জিনটা আছে ওই ইঞ্জিনের কর্মদক্ষতা আমরা কিভাবে হিসাব করব, আমরা দেখবো সে আমাকে দুইটা টার্ম দেখবো, জাস্ট সে কতটুকু কাজ দিচ্ছে এটা ইম্পর্টেন্ট, আর কতটুকু নিচ্ছে। হ্যাঁ, তাহলে যে কম নিয়ে বেশি কাজ দিবে, কম নিয়ে বেশি কাজ দিবে, তাহলে তাকে আমরা তার দক্ষতায় বেশি বলবো। হ্যাঁ, তাহলে আমরা ইঞ্জিনের দক্ষতা এটাই বলছি যে আমাদের কতটুকু কাজ দিচ্ছে আর কতটুকু নিচ্ছে এই অনুপাত। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা আমাদের দক্ষতা। আচ্ছা, ডব্লিউ এর পরিবর্তে কি লেখা যায় বাচ্চারা বলো তো? Q1 - Q2 লেখা যায় কিনা? হ্যাঁ, লেখা যায়, তো কোনো সমস্যা নাই। আচ্ছা, এটার নিচে এটা লিখলে কি 1 হয়ে যাবে না? এটার নিচে এটা লিখলে কি Q2/Q1 হবে না? হ্যাঁ, তো এইটাও কিন্তু তোমার ইটার বার করার আর একটা ফর্মুলা। ঠিক আছে, তাহলে এই দুইটা বেসিক ফর্মুলা, বুঝছো তো এই পর্যন্তটা? এখন শোনো, এখন বাচ্চারা মনোযোগ দিবা। এই পর্যন্ত আমরা বুঝলাম দুইটাই ফর্মুলা। এখন তুমি লেখবা নিচে লিখবা আর কি, প্রত্যাবর্তী। হ্যাঁ, প্রত্যাবর্তী, বা এটা আরেকটা নাম হচ্ছে কি তোমার কার্নো বলতে পারো, কার্নো ইঞ্জিন। প্রত্যাবর্তী বা কার্নো ইঞ্জিন, ইঞ্জিনের জন্য, প্রত্যাবর্তী বা কার্নো ইঞ্জিনের জন্য লেখো। হ্যাঁ, আচ্ছা, কি হয় শোনো, প্রত্যাবর্তী বা কার্নো ইঞ্জিনের জন্য তোমার এই অনুপাতটা হয়। দেখো দেখো আমাদের চারটা জিনিস, একটা হচ্ছে উৎসের তাপমাত্রা T1, সে উৎস থেকে কি এনার্জি নেয় সেটা Q1, গ্রাহকের তাপমাত্রা T2, গ্রাহকে কি এনার্জি দেয় সেটা হচ্ছে Q2, তাই না? এই চারটা জিনিস না? ওকে, তাহলে প্রত্যাবর্তী বা কার্নো ইঞ্জিনের জন্য তোমার Q1/T1 এই অনুপাত যা হয়, Q2/T2 এই অনুপাতটা সেম হয়। কেন হয় আর একটা ক্লাস পর তোমার বয়স হয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে। আপাতত এই জিনিসটা জাস্ট মনে রাখো। হ্যাঁ, তা আমরা বললাম যে প্রত্যাবর্তী ইঞ্জিন বা কার্নো ইঞ্জিন তো একটা প্রত্যাবর্তী ইঞ্জিন। তো প্রত্যাবর্তী বা কার্নো ইঞ্জিনের জন্য কি হয় সেটা হচ্ছে Q1/T1, উৎসের তাপমাত্রা T1 আর উৎস থেকে যে এনার্জি নেয় সেটা Q1। তাহলে Q1/T1 এর অনুপাত যা হবে, Q2/T2 এর অনুপাত সেম হবে। Q2 কি, সেটা হচ্ছে গ্রাহককে কি এনার্জি দেয়, T2 কি, গ্রাহকের তাপমাত্রা। ওকে, তাহলে প্রত্যাবর্তী বা কার্নো ইঞ্জিনের জন্য আমরা Q1/T1 এর অনুপাত যা পাবো, Q2/T2 এর অনুপাত সেম পাবো। কেন সেম পাবো আর একটা ক্লাস পর বয়স হবে, ইনশাআল্লাহ তখন বুঝতে পারো। আপাতত সেটা মনে রাখো। হ্যাঁ, তাহলে প্রত্যাবর্তী ইঞ্জিনের জন্য আমাদের Q1/T1 এর অনুপাত যা, Q2/T2 এর অনুপাত তাই হবে। এই জিনিসটা আমরা জাস্ট বুঝলাম। হ্যাঁ, আমাদের একটু পরে, আমাদের একটা ক্লাস পরে আমাদের কারণটা বুঝে যাবো। আপাতত জাস্ট মনে রাখো। আচ্ছা, তাহলে আমরা এখানে Q1 কে যদি নিচে নিয়ে আসি, তাহলে Q2/Q1 পাবো। এখানে কি T2 কে উপর আনতে হবে, তাহলে T2/T1 হবে। দেখো তার গুণন করছি, তাহলে Q2/Q1 এর পরিবর্তে T2/T1 লেখা যাবে,
তাই না? কখন? যদি প্রত্যাবর্তী ইঞ্জিন হয়। হ্যাঁ, তাহলে আমরা এই কিউ2 পরিবর্তে কি লিখতে পারি? দেখো এই অনুপাতটার পরিবর্তে কি লিখতে পারি? সেটা হচ্ছে 1 মাইনাস T2/T1 লিখতে পারি। তাহলে এটাও কিন্তু একটা ফর্মুলা, বাট বাচ্চারা মাথায় রাখতে হবে এই ফর্মুলাটা কখন প্রযোজ্য? যখন তোমার এটা প্রত্যাবর্তী ইঞ্জিন হবে। হ্যাঁ, আর এই ফর্মুলা দুইটা কার জন্য প্রযোজ্য? এটা সবার জন্য প্রযোজ্য। তো তুমি সাইডে একটু লিখে নিতে পারো যে আমাদের এই ফর্মুলাটা সাইডে একটু লিখে নিবা যে আমাদের প্রত্যাবর্তী ও অপ্রত্যাবর্তী উভয় ইঞ্জিনের জন্য প্রযোজ্য। উভয় ইঞ্জিনের জন্য প্রযোজ্য। ওকে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এটা লিখে নিবা। হ্যাঁ, আর এটা শুধু প্রত্যাবর্তী ইঞ্জিন বা কার্নো ইঞ্জিনের জন্য প্রযোজ্য। বিষয়টা ক্লিয়ার হয়েছে? এটা লাগবে শুধু কার্নো ইঞ্জিনের জন্য প্রযোজ্য। ওকে, তাহলে দেখো, তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনের দক্ষতা বার করার তিনটা ফর্মুলা। একটা ফর্মুলা হচ্ছে W/Q1, এটা বেসিক ফর্মুলা। তারপর এখান থেকে আমরা 1 মাইনাস Q2/Q1 দিয়ে একটা ফর্মুলা পাইছি, আর একটা ফর্মুলা পাইছি 1 মাইনাস T2/T1। ঠিক আছে, এই তিনটা দিয়ে আমরা ইঞ্জিনের দক্ষতা বার করতে পারবো। হ্যাঁ, তো তোমরা যদি বলে যে কোন একটা ইঞ্জিনের তাপমাত্রা উচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস আর গ্রাহকের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস, এই কথাটা যদি তারা বলে, তাহলে কি তারা ভুল বলছে না ঠিক বলছে? ভুল বলছে বাচ্চারা। কেন? কারণ গ্রাহকের তাপমাত্রা সবসময় উচ্চ তাপমাত্রাতে কম হবে। উচ্চ তাপমাত্রা T1 আর গ্রাহকের তাপমাত্রা T2 এর মান অবশ্যই T1 এর চেয়ে কম। তো এটা মনে করো 0 ডিগ্রি সেলসিয়াস বললাম। ঠিক আছে, এবার ঠিক আছে। তাহলে এই দুই তাপমাত্রা দিয়ে যদি তোমার দক্ষতা বার করতে বলে, তুমি বার করতে পারবা কিনা? হ্যাঁ, তুমি জাস্ট তাপমাত্রা দেওয়া আছে, বসাই দিলে দক্ষতা বার করবা। তো তাপমাত্রা দিয়ে তোমাকে কি বলা দরকার আছে এটা তোমার প্রত্যাবর্তী ইঞ্জিন অপ্রত্যাবর্তী? দরকার নাই। তাপমাত্রা দেওয়া আছে মানে আমরা বুঝে নিয়েছি আসলে এটা প্রত্যাবর্তী ইঞ্জিনের জন্য আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। হ্যাঁ, তাহলে আমাদের T1 T2 দেওয়া থাকলে আমরা এই ফর্মুলা করব, তাপ দেওয়া থাকলে এই ফর্মুলা করব, আর W/Q1 দেওয়া থাকলে এই ফর্মুলা। এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এই যে আমাদের তাপমাত্রাগুলো আছে এগুলোকে কেলভিনে নিতে হবে বাচ্চারা। কোন এককে নিতে হবে? কেলভিন। এটা হবে 273 কেলভিন, তাই না? এরকম করে এটাকে কেলভিনে কনভার্ট করতে হবে। মানে হচ্ছে তাপমাত্রাগুলোকে তোমাকে কেলভিনে কনভার্ট করতে হবে, এটা হচ্ছে কথা। বুঝছো না? বোঝা নাই? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? শোনো, আমাদের ইঞ্জিনের দক্ষতা বার করে এটা ফর্মুলা, এটা ফর্মুলা। তাপমাত্রা দেওয়া থাকলে এটা হবে, এবং তাপমাত্রাগুলো অবশ্যই কেলভিন এককে কনভার্ট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আর এটা হচ্ছে তাপ দেওয়া থাকলে Q2 আর Q1 দেওয়া থাকলে ইঞ্জিনের দক্ষতা বার করা যায়, আর হচ্ছে বেসিক ফর্মুলা। তো এই দুইটা ফর্মুলা যে কোনো ইঞ্জিনের জন্য প্রযোজ্য হলেও এটা শুধুমাত্র প্রত্যাবর্তী ইঞ্জিনের জন্যই প্রযোজ্য। ওকে, ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝলাম। তা আমাদের দক্ষতা বার করার তিনটা ফর্মুলা আমরা পাইছি। এখন একটা মজার কথা শোনো, তোমার যে দক্ষতা যে বার করলা যে W/Q1 দিয়ে, যে হ্যাঁ কি পরিমাণ কাজ দেয় সেটা 30 জুল, আর কি পরিমাণ নেয় 100 জুল। কখনোই সে যা নেয় সেই পরিমাণ কাজ দিবে না, তার চেয়ে কমে দিবে। হ্যাঁ, লাস্ট পর্যন্ত কাটাকাটি করে এটা 0.3 হবে, মানে 1 এর কম হবে। তাহলে দক্ষতার দেখো তো কোনো একক মাত্রা আছে কি? না, কারণ কি একই জাতীয় দুইটা রাশি, এই জন্য কোনো একক নাই, মাত্র নাই। তাহলে তুমি এটা ভ্যালু পাইছো এবং এটা একের ছোট। তাহলে দক্ষতার মান 0.3 বললে তুমি আসলে কিছু ফিল পাবা না। এই জন্য দক্ষতার যে ভ্যালুটা আসে এটাকে আমরা পার্সেন্টেজে প্রকাশ করি। তো এটাকে পার্সেন্টেজে প্রকাশ করলে কি 30% লেখা যায় কিনা? হ্যাঁ, এই জন্য দক্ষতার ভ্যালুটাকে আমরা কিসে কনভার্ট করে দেই? সেটা পার্সেন্টেজে প্রকাশ করে দেই। এত সুবিধা হয় কি? এত সুবিধা হয় তোমার বোঝা যায় যে 30% বলে একটা ফিল আসে যে হ্যাঁ এর মানে আসলে 100-র মধ্যে 30 পাওয়া যাবে, 100-র মধ্যে 30 পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে আমাদের যে দক্ষতা এই ভ্যালুগুলো তুমি একের কমে পাবা এবং এটা আমরা পার্সেন্টেজে প্রকাশ করব। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজে প্রকাশ করলে 100% দিয়ে গুণ করে এটাকে পার্সেন্টেজে নিয়ে নিবা। ঠিক আছে, না করলে কি গুণ হবে? না করলেও সমস্যা নাই, বাট করলে এটা ভালো। দক্ষতাকে পার্সেন্টেজে প্রকাশ করলে একটা ফিল পাওয়া যায়। ঠিক আছে, তাহলে দক্ষতার ভ্যালুগুলোকে পার্সেন্টেজে প্রকাশ করবে, এটা হচ্ছে কথা। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে আমরা ইঞ্জিন কি, হিট ইঞ্জিন কিভাবে কাজ করে সেটা দেখলাম, আর ইঞ্জিনের দক্ষতা বার করার ফর্মুলাগুলো দেখলাম। ঠিক আছে, আচ্ছা, আর নেক্সট ক্লাসে আমরা যে কাজটা করবো এইগুলো নিয়ে অনেক ম্যাথগুলো দেখবো। ওকে বাচ্চারা, তো আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ, টাটা।